হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে মন ভরা ভালোবাসা। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো এবং তোমরা রেগুলারলি ক্লাসগুলো দেখে আসছো। যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টার, সেই সেমিস্টারের পুরো ক্লাসগুলোকে একদিক থেকে ধীরে ধীরে করিয়ে দেওয়ার, তাই আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যেই ক্লাসটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ওহমস ল এর যে সেকেন্ড পার্ট। আমরা গত লেকচার বা ফার্স্ট লেকচারে আমরা এই চ্যাপ্টার্সের বেসিক যে কনসেপ্ট এবং কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশন বা ইকুয়েশন ভিত্তিক যে কোয়েশ্চেনগুলো বা কোয়েশ্চেন কী টাইপসে হয়, কিভাবে কোয়েশ্চেন আমরা সলভ করব, সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছিল না। আজকে সেগুলি আলোচনা করা হবে এবং খুব ইন্টারেস্টিং একটা জায়গা আলোচনা করা হবে। তাই তোমরা প্রত্যেকেই খাতা কলম বার করে ঠিকভাবে লিপিবদ্ধ করবে এবং তোমরা বাকিরা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। চলো আজকে আমরা শুরু করি, কোয়েশ্চেন সলভ করবো এবং তার আগে দুটো কথা আলোচনা করব। দেখো, আমরা গতদিন লাস্ট যেটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ডাইরেকশনস অফ দ্য কারেন্ট ইজ অ্যালং টু দ্য পজিটিভ চার্জ অ্যান্ড অপোজিট টু দ্য নেগেটিভ চার্জ। এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা ছিল। তার পরবর্তী স্টার্ট যেটুকু তোমরা শুরু করবে আজকে, সেটা হচ্ছে কি যে কারেন্ট বা আধান, যেটাকে আমরা বলি কারেন্ট ইজ এ কনজারভেটিভ। কারেন্ট হচ্ছে কি সংরক্ষিত। পরীক্ষায় কোশ্চেন আসে যে কারেন্ট ক্যারিং এ কনজারভেটিভ, তাই না? তাহলে বলছি যে কারেন্ট ইজ ড্যাশ দিয়ে দেবে। তাহলে এখানে আমরা মাথায় রাখবো যে কারেন্ট ইজ কি হচ্ছে কনজারভেটিভ। কনজারভেটিভ কি করে কারেন্ট কনজারভেটিভ হয়? কনজারভেটিভ মানে হচ্ছে সংরক্ষিত বা কনজারভেশন যেটা আমরা বলতে পারি, বা সংরক্ষণ সূত্র। কারেন্ট সংরক্ষণ সূত্র মেনে চলে। কেন? কারণ হচ্ছে যে কারেন্ট কেন সংরক্ষিত বা কারেন্ট ইজ এ কনজারভেটিভ বা কারেন্ট ক্যারিং এ কনজারভেটিভ। কি করে কারেন্টটা কনজারভেটিভ হচ্ছে? দেখো, আমি তোমাদেরকে বললাম কনজারভেটিভ জিনিসটা কি, অ্যাকচুয়ালি সেটা তোমাকে আগে জানতে হবে। তো কনজারভেটিভ জিনিসটা হচ্ছে যে জিনিসটা ধ্বংস হয় না, যে জিনিসটা হ্রাস ঘটে না, সেই জিনিসটাকে বলা হয় কনজারভেটিভ। যেমন আমরা শক্তির সংরক্ষণ সূত্র পড়েছি, ভরের সংরক্ষণ সূত্র পড়েছি, যে কোনো বিক্রিয়ার আগে যা ভর থাকে এবং বিক্রিয়ার পরে মোট ভর সর্বদা কি থাকে? সমান থাকে। তার জন্য আমরা বলতে পারি ভর ইজ এ কনজারভেটিভ বা ভর মাস ক্যারিং এ কনজারভেশন। একই রকম ভাবে আমরা শক্তির ক্ষেত্রে বলতে পারি যে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, কেবলমাত্র একটা রূপ থেকে অন্য একটা রূপে রূপান্তরিত হতে পারে। যেমন ইলেকট্রিক শক্তি বা বৈদ্যুতিক শক্তি আমাদের বাতাসে রূপান্তরিত হয়ে যায়, বা বিভিন্ন শক্তি থেকে বিভিন্ন শক্তিতে যে রূপান্তরিত হয়ে যায়। ইলেকট্রিক শক্তি লাইট শক্তিতে, ইলেকট্রিক শক্তি বৈদ্যুতিক পাখা শক্তিতে, এগুলো সমস্ত জায়গাতে কিন্তু কনভার্টেড হয়ে যায়। একই রকম ভাবে ওরা বলছে, তাহলে এরাকে বলা হয় কনজারভেশন। একই রকম ভাবে মানে আগে যা থাকবে পরে কি থাকবে? সেম থাকবে। পথে বিভিন্ন ক্ষেত্রে গতি বাড়তে পারে, কমতে পারে, এরকম একটা ব্যাপার। ঠিক এখানে বলছে যে কারেন্ট ইজ এ কনজারভেটিভ। কেন? কারণ দেখো, আমি দেখাচ্ছি। ধরে নাও এটা একটা পথ, এই পথ দিয়ে টোটাল 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এখানে এসে কারেন্ট এইদিকে একটা ভাগ হয়ে চলে গেল, এই লাইনে একটা কারেন্ট চলে গেল, আর একটা এই লাইনে কারেন্ট চলে গেল। তার মানে 10 অ্যাম্পিয়ার কারেন্টটাই কিন্তু তিনটে পথে কিন্তু বিভক্ত হচ্ছে। ধরে নাও যে এখানে এটা হচ্ছে ইনপুট জাংশন পয়েন্ট, এটা হচ্ছে কি আউটপুট জাংশন পয়েন্ট। ধরে নাও এখানে 10 অ্যাম্পিয়ার তো সম্পূর্ণ এটা দিয়ে যাবে না, কিছু ধরে নিচ্ছি 4 অ্যাম্পিয়ার এটা দিয়ে গেল, 3 অ্যাম্পিয়ার এটা দিয়ে গেল, আর 3 অ্যাম্পিয়ার এটা দিয়ে গেল। তাহলে দেখো, কারেন্ট ইজ এ কনজারভেটিভ মানে এটা হচ্ছে আমার ফার্স্ট পোর্শন, এটা হচ্ছে আমার লাস্ট, তাই না? এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা যদি ফার্স্ট হয় এবং লাস্ট মানে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে, যে এক্সাম্পলটা তোমাদেরকে আমি বলছিলাম যে ভরের সংরক্ষণ সূত্রের ক্ষেত্রে যে বিক্রিয়ার আগে মোট ভর এবং বিক্রিয়ার পরে মোট ভর যদি সেম থাকে তাহলে সেটা হচ্ছে কনজারভেটিভ। যদি কোনো কিছু আগে মোট শক্তি এবং পরে মোট শক্তি যদি সেম থাকে তাহলে সেটা হচ্ছে কনজারভেটিভ। কারেন্টের ক্ষেত্রে দেখো, আমরা আগে দিয়েছিলাম কত? 10 অ্যাম্পিয়ার, বিভিন্ন পথে বিভাজিত হয়েছে, হয়ে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু লাস্ট শেষমেশ আবার কত অ্যাম্পিয়ার পাবো? আমরা 10 অ্যাম্পিয়ারই পাবো। কারণ এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এই পথে 4, এই পথে 3, এই পথে যদি 3 অ্যাম্পিয়ার যায়,
তাহলে এই 4 অ্যাম্পিয়ার এখানে এসে 3 অ্যাম্পিয়ার এখানে এসে 3 অ্যাম্পিয়ার এখানে গিয়ে টোটাল যে অ্যাম্পিয়ার এখানে হচ্ছে সেটা কত 4 + 3 + 3 = হচ্ছে কত 10 অ্যাম্পিয়ার। অর্থাৎ পরে এবং আগে মোট কারেন্ট সর্বদা কি হচ্ছে সেম, তার জন্য আমরা বলতে পারি কারেন্ট ইজ এ কনজারভেটিভ। যদি এইরকম হতো যে আমি এখান থেকে 10 অ্যাম্পিয়ার পাঠালাম কিন্তু এখানে 8 অ্যাম্পিয়ার পাচ্ছি, তাহলে বলতে পারতাম না যে কারেন্ট ইজ এ কনজারভেটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা পেলাম যে কারেন্ট ইজ এ কনজারভেটিভ। সেকেন্ড স্টার যদি আমরা বলি, তারপরে বলছি যদি কারেন্ট কনজারভেটিভ হয়, আমরা জানি কিউ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে আইটি। তাহলে যদি কারেন্টটা যদি সময় সাপেক্ষে কনজারভেটিভ হয় তাহলে কিউটাও কি হবে কনজারভেটিভ হবে, কারণ আই এবং কিউ তো পরস্পর সমানুপাতিক। তার জন্য আমরা বলতে পারি চার্জ ইজ এ কনজারভেটিভ। চার্জ ইজ কনজারভেটিভ। তাহলে এগুলো জিনিস মাথায় রাখবো, আমাদের খুব শর্টে কোশ্চেনগুলো চলে আসে। কারেন্ট ইজ ড্যাশ কি হবে, তাহলে আমরা বলবো কারেন্ট কনজারভেটিভ। চার্জও কি হচ্ছে তাহলে কনজারভেটিভ। কনজারভেটিভ বা সংরক্ষিত জিনিসটা কি তোমরা এইটুকুই বুঝলে, যেটা আগে যতটা পরিমাণ থাকবে পরে যদি ততটাই পরিমাণ থাকে তাহলে সেটা হচ্ছে কনজারভেটিভ। তবে এইটুকু জিনিস মাথায় রাখবে যে কারেন্ট কনজারভেটিভ, বাট তার আগে এবং পরে কারেন্টের ডিফারেন্স হচ্ছে না, কিন্তু তার পথে যেতে গিয়ে স্পিড বাড়তে পারে কমতে পারে। ধরে নাও যে একটা নল, সাপোজ এটা একটা নল, এই নলটার প্রস্থচ্ছেদ যতটুকু রয়েছে তার পাশে যদি আমরা আর একটা নল নিই, এটা একটা নল নিলাম, তাহলে দুটো নলের প্রস্থচ্ছেদ তো কখনো সেম নেই। দুটো নলের প্রস্থচ্ছেদ এই যে এইটুকু অংশ চৌড়াটা সেম নেই। তুমি মনে করো যে একটা জার নিলাম, এখানে এখানে একটা জার নিলাম, এখানে একটা জার নিলাম, তো তুমি ধরে নাও যে এই জারে 20 লিটার জল রয়েছে। কত লিটার? 20 লিটার। এই 20 লিটার জলই যদি এই নলের মধ্য দিয়ে পাঠাই তাহলে এই প্রান্তে কত পাবো? 20 লিটার জলই পাবো প্রায়। একই রকম ভাবে যদি এই জারটাকে যদি এই নলের মুখে লাগিয়ে দিই তাহলে এখানে তো 20 লিটার জল আসবে। তাহলে পার্থক্যটা কোথায় হবে? টোটাল জল যতটা আমি ইনপুট করেছিলাম আউটপুট ততটাই জল পেলাম, কিন্তু এই সরু নলের ক্ষেত্রে জলের স্পিডটা বেশি হবে, মোটা নলের ক্ষেত্রে জলের স্পিডটা একটু কমবে। এই যে ভিতর দিয়ে জলকণা যাচ্ছে, এই জলকণাগুলোর নাম হচ্ছে আধান। ভাষা বুঝতে পারছো? কারণ আমরা জানি আধানের চলাচলটা হচ্ছে কারেন্ট, এই জলকণাগুলোর স্রোতটাই হচ্ছে কারেন্ট। তাহলে এই যে জলকণাগুলো, এই জলকণাগুলো হচ্ছে আধান আর এদের স্রোতটাই হচ্ছে কারেন্ট। তাহলে এখানে এই জার যদি 20 লিটার জল পাঠায় তাহলে এই নল দিয়েও তো 20 লিটার জলকে পাঠাবে। তার মানে তুমি যত লিটার জল এপারে দিচ্ছ নলের ওপার দিয়ে তত লিটারই জল পেয়ে যাচ্ছ। তার জন্য জলের স্রোত, এই কারেন্টটা হচ্ছে কনজারভেটিভ। একই রকম ভাবে তুমি এখানে 20 লিটারে যতগুলো জলের কণাকে দিয়েছিলে এখানে তো ততগুলোই জলের কণা পাচ্ছ। তাহলে কারেন্ট যেখানে কনজারভেটিভ হচ্ছে তার মানে নিশ্চয়ই আধানও কনজারভেটিভ। কারেন্ট যদি কনজারভেটিভ না হতো তাহলে আধান তো যেত না, তাহলে সেটাও কনজারভেটিভ হতো না। তার মানে এইটুকু দেখতে পেলে যেখানে কারেন্ট কনজারভেটিভ সেখানে আধান হচ্ছে কনজারভেটিভ। বাট আমরা ডিফারেন্সটা কি বুঝতে পারছি যে সরু নলের ক্ষেত্রে একটু স্পিডটা বেশি থাকবে, মোটা প্রশস্ত নলের ক্ষেত্রে এর স্পিডটা একটু কি হবে কম হবে। তাই আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর ক্ষেত্রে টোটাল কারেন্ট ইজ কনজারভেটিভ, টোটাল চার্জ ইজ কনজারভেটিভ, বাট তাদের পথে স্পিড বাড়তেও পারে কমতেও পারে, বা ভেলোসিটি বাড়তেও পারে কমতেও পারে, এতটুকুই। তাহলে দেখো তোমরা এই পয়েন্টগুলো একটু করে মাথায় রাখবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন কিন্তু তুলে দেই। তারপরে তোমরা দেখো যে নেক্সট আমরা কোশ্চেন একটু আলোচনা করবো আজকে। বেশ কতগুলো কোশ্চেন কিভাবে ম্যাথগুলো তুলে দেবে। আমরা তো থিওরি অনেক করেছি কিন্তু ম্যাথ তো করিনি, তার জন্য আমরা একটু ম্যাথের দিকে যাব। দেখো একটা কোশ্চেন দিয়েছে যে ইফ চার্জ ফলোইং থ্রু এরিয়া, ওরা কোশ্চেন লিখছে ইফ চার্জ following through the area q equals to t square plus 40 plus 3, q equals to t square plus 40 plus of 3 then find the current at t equals to 2 second and in t equals to কত 2 সেকেন্ড।
ওরা দেখো দুটো ক্ষেত্রে তোমাকে কারেন্ট বের করতে বলেছে। ওরা বলেছে একটা যে অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে কারেন্ট কত বের করো, এবং ইন টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে কারেন্ট কত তুমি বের করো। দেখো আমরা গতদিন যে লেকচারটা দিয়েছিলাম বা গতদিন যে আমাদের ভিডিওতে আলোচনা করা হয়েছে যে কারেন্ট বের করতে গিয়ে আমরা দুটো ভাবে বের করি, একটা হচ্ছে অ্যাট কারেন্ট যেটা আমরা তাৎক্ষণিক কারেন্ট বলি, আর একটা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট। তাৎক্ষণিক কারেন্ট একমাত্র বের করা যায় আই ইনস্ট্যান্টেনাস যেটা আমরা বলেছিলাম সেটা ডিকিউডিটি করে। বাকি অ্যাভারেজ বের করা যায় চারটা রুলসে, আমার খাতায় লেখানো আছে, তোমরা দেখে নেবে যে ডেল কিউ বাই ডেল টি মোট আধান বাই মোট সময়, এবং আরেকটা ভাবে করা হয়েছিল যে ইন্টিগ্রেশন যেটা করা হয়েছিল অ্যাভারেজ মানে আই অ্যাভারেজ মানে ইন্টিগ্রেশন 0 টু টি বা ইন্টিগ্রেশন যেটা ছিল আই ইনস্ট্যান্টেনাস ইন্টু ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ইন্টু ডিটি, এরকম ছিল আমাদের। মানে অ্যাকচুয়ালি অ্যাট দিয়ে যখন বের করব, অ্যাট কারেন্ট বলতে কোনটাকে বুঝিয়েছিলাম? অ্যাট কারেন্ট বলতে আমরা বুঝিয়েছিলাম ইনস্ট্যান্টেনাস কারেন্টকে, এবং অ্যাভারেজ কারেন্ট বলতে আমরা বুঝিয়েছিলাম টোটাল চারটা সূত্র। একটা হচ্ছে কি এই সূত্রটা ছিল, একটা ছিল ডেল কিউ বাই ডেল টি, একটা ছিল মোট আধান বাই মোট সময়, আর একটা ছিল কিউ ফাইনাল মাইনাস কিউ ইনিশিয়াল বাই ডেল টি। এই যে সূত্রগুলো আমরা লিখেছিলাম টোটাল ওই একটাই সূত্রকে ভেঙে ভেঙে লেখানো ছিল। এখন তোমাকে দেখো ওরা বলছে ইফ চার্জ ফলোইং থ্রু দ্য এরিয়া, মানে এই এরিয়া বা ইকুয়েশন যেটা বলতে পারো, যেটা হচ্ছে টি স্কোয়ার প্লাস 4t প্লাস 3, এই ইকুয়েশন অনুযায়ী পরিবর্তন হলে তোমাকে বলছে অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড আর ইন টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে কারেন্ট বের করো। চোখ বন্ধ করে আমরা অ্যাট কারেন্ট বলেছে মানে ইনস্ট্যান্টেনাস কারেন্ট বলেছে, তার মানে অ্যাট কারেন্ট বলতে বোঝায় ইনস্ট্যান্টেনাস কারেন্ট, সমানই আমাদের সূত্র হচ্ছে ডিকিউ ডিটি, এটা বের করতে বলছে। তার মানে এটাকে আমরা লিখতে পারি ডি ডিটি আপন কিউ লিখতে পারি। তাহলে দেখো ডি ডিটি, কিউ এর মানটা কত দিয়েছে ওরা? টি স্কোয়ার প্লাস 4t প্লাস 3, তার মানে কি টি এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে ডেরিভেটিভ করো, টি স্কোয়ার ডেরিভেটিভ কত 2t প্লাস এটা ডেরিভেটিভ হচ্ছে 4, 3 ডেরিভেটিভ হচ্ছে কত 0, তাহলে 2t প্লাস অফ 4। ওরা কত সেকেন্ডে বের করতে বলেছে? 2 সেকেন্ডে। তাহলে আমরা বের করতে পারি আই ইনস্ট্যান্টেনাস অ্যাট টি ইকুয়ালস টু কত? টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, তার মানে টি এর জায়গায় 2 বসিয়ে দাও। তাহলে 2 ইন্টু 2 প্লাস 4, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4 আর 4 কত হচ্ছে 8, তাহলে হচ্ছে এত অ্যাম্পিয়ার। অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে কারেন্ট পেয়ে গেলাম। অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড মানে তোমাকে এটাই বোঝাচ্ছে আধানটাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে টি এর জায়গায় তুমি শুধু 2 সেকেন্ড মানটাকে পুট করে দেবে, ব্যাস অ্যান্সার কমপ্লিটেড। এবার তোমাকে ইন চেয়েছে, ইন বের করতে বলেছে মানে অ্যাভারেজ কারেন্ট। ইন মানে কি? অ্যাভারেজ কারেন্ট। এখন অ্যাভারেজ কারেন্ট যদি তুমি বের করতে চাও তাহলে দেখো অ্যাভারেজ কারেন্ট তোমাকে বের করতে হবে কিউ দিয়ে। তো আমাদের অ্যাভারেজ কারেন্ট বের করার সূত্র ছিল ডেল কিউ আর একটা হচ্ছে ডেল টি, বা মোট আধান বাই মোট সময়। তুমি এটাও করতে পারো যে মোট আধান বাই মোট সময় যদি তুমি বার করতে চাও, তুমি এটা যদি একটা জিনিস দেখতে চাও যে আরেকটা আমাদের ছিল কি, এখান থেকে আমরা লিখতে পারি ডেল কিউ মানে কি কিউ এর পরিবর্তন, তাহলে এটাকে আমরা লিখতে পারি কিউ ফাইনাল মাইনাস কিউ ইনিশিয়াল ডিভাইডেড বাই সময়ের পার্থক্য। সময়টা কত ওরা বলেছে? এখন দেখো তোমাকে বলেছে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, এটা তো একটা নির্দিষ্ট সময়, টি এর মান কিছু সময় পরে 2 সেকেন্ডে দাঁড়াবে, তাহলে আগের সময়টা কত? ইনিশিয়াল সময়টা হচ্ছে 0। তাহলে আমি রাফে মান বের করছি, দেখো কিউ ইনিশিয়াল, ইনিশিয়াল টাইম মানে হচ্ছে 0 টাইম, টি ইকুয়ালস টু 0 টাইমটাকে ইনিশিয়াল বলা হয়। তাহলে টি স্কোয়ার প্লাস 4t প্লাস 3, তার মানে টি এর মান যখন 0 বসাবো তখন ইনিশিয়াল আধান বোঝায়, তাহলে টি এর জায়গায় 0 বসাও, তাহলে 4 ইন্টু 0 প্লাস 3, তাহলে অ্যাপ্রক্সিমেটলি টিকছে কত 3। আবার বলছে কিউ ফাইনাল সমান, তাহলে কত হচ্ছে দেখো ফাইনাল কত সময় 2 সেকেন্ডে, তাহলে টি এর জায়গায় 2 বসাও, 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 প্লাস অফ 3, তাহলে 2 এর স্কোয়ার 4 আর 4 দুগুণে 8, তাহলে 8 4 12 আর 3 কত হচ্ছে 15। তুমি এখানে মানটাকে বসিয়ে দাও, তাহলে কিউ ফাইনালের মান পেলে তুমি কত 15 মাইনাস কিউ ইনিশিয়ালের মান হচ্ছে 3 ডিভাইড বাই সময়ের পার্থক্য কত, মানে অন্তিম সময়টা হচ্ছে 2 সেকেন্ড আর প্রাথমিক সময়টা কত 0, মানে যেটা ইনিশিয়াল টাইম সেটাকে 0 বলা হয়। টি এর ভ্যালু যখন 0 তখন সেটা হচ্ছে ইনিশিয়াল টাইম, আর
টি এর যখন নির্দিষ্ট কোনো মান দেবে 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড তখন সেটা অন্তিম হয়ে গেল। তাহলে আমরা সময়ের পার্থক্য কত দেখতে পাচ্ছি 2। তাহলে 15 থেকে 2 বাদ গেলে কত হচ্ছে 12, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখতে পেলাম যে টোটাল ওরা বলেছে অ্যাট কারেন্ট বের করো, একটা ইন বা অ্যাভারেজ কারেন্ট বের করো। তাহলে অ্যাট কারেন্ট আমরা কত পেলাম, অ্যাট কারেন্ট পেলাম কত 8 অ্যাম্পিয়ার, আর অ্যাভারেজ কারেন্ট বা ইন কারেন্ট কত পেলাম আমরা 6 অ্যাম্পিয়ার। তাহলে তোমরা এই জায়গাটা একটু কপি করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, তারপরে দেখো ওরা বলেছে ইফ আই ইকুয়ালস টু টি স্কোয়ার প্লাস 2t, 2 নাম্বার কোশ্চেন, ইফ আই ইকুয়ালস টু টি স্কোয়ার প্লাস অফ 2t, then find the current, then find the current at t equals to 2 second and at t equals to 2 second and in t equals to 2 সেকেন্ড। একই কথা ওরা বলেছে, মানে তোমাকে বলছে একটা আই ইকুয়েশন দিয়ে দিয়েছে, দিয়ে ওরা বলছে যে অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড এবং ইন টি ইকুয়ালস টু 2 সেকেন্ড মানে তাৎক্ষণিক এবং অ্যাভারেজ কারেন্ট তোমাকে জানতে চেয়েছে। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা তাৎক্ষণিক কারেন্ট বের করার একটাই সূত্র জানি, সেটা হচ্ছে কি আই ইনস্ট্যান্টেনাস মানে তাৎক্ষণিক কারেন্ট সমান হচ্ছে ডিকিউ ডিটি। এটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক কারেন্ট, মানে যদি আধানের ইকুয়েশন দেওয়া থাকে তাহলে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ বলে তাৎক্ষণিক কারেন্ট পাবো, কিন্তু ওরা তো আধানের ইকুয়েশন দেয়নি, ডিরেক্টলি কারেন্টের ইকুয়েশন দিয়ে দিয়েছে। তার মানে যদি কারেন্টের ইকুয়েশন দিয়ে দেয়, জেনে রাখবা পরীক্ষায় কোশ্চেনে যদি কারেন্টের ইকুয়েশন ডিরেক্টলি দেওয়া থাকে তার মানে সেটা ইনস্ট্যান্টেনাস ইকুয়েশন দিয়েছে, তার মানে সেই কারেন্টটাই হচ্ছে ইনস্ট্যান্টেনাস কারেন্ট। তাহলে এই যে কারেন্টের ইকুয়েশন, এই কারেন্টের ইকুয়েশনটাই হলো ইনস্ট্যান্টেনাস কারেন্টের ইকুয়েশন। কত সময়ের ব্যবধানে, টি সময়ে। তাহলে আমরা ইনস্ট্যান্টেনাস কারেন্টটা কত হচ্ছে বলো তো, টি স্কোয়ার প্লাস 2t, মানে কারেন্টের ইকুয়েশনটাই হচ্ছে ইনস্ট্যান্টেনাস কারেন্ট। কারণ যদি আধানের ইকুয়েশন দেওয়া থাকতো তাহলে তাকে ডেরিভেটিভ করে ইনস্ট্যান্টেনাস কারেন্ট পেতাম, কিন্তু আধানের ইকুয়েশন দেয়নি, ডিরেক্টলি কারেন্টের ইকুয়েশনই দিয়ে দিয়েছে। তার মানে তোমাকে জেনে থাকতে হবে ডিরেক্টলি কারেন্টের ইকুয়েশন মানে ওটাই হলো ইনস্ট্যান্টেনাস কারেন্ট, তোমাকে বুঝিয়ে দিয়েছে ওরা। তো এটা কত সময়ের ব্যবধানে পেয়েছি আমরা, না তো এটা আমরা পেয়েছি টি সময়ের ব্যবধানে। কত সময়ের ব্যবধানে, টি সময়ের ব্যবধানে। তাহলে তুমি দেখো এখন টি সময়ের ব্যবধানে যদি আমরা এটা পাই, তাহলে ওরা কত সময়ের ব্যবধানে বের করতে বলেছে 2 সেকেন্ডে, তাহলে টি এর জায়গায় শুধু 2 বসিয়ে দাও। তাহলে আই ইনস্ট্যান্টেনাস অ্যাট টি ইকুয়ালস টু কত 2 সেকেন্ড। তাহলে টি এর জায়গায় 2 বসিয়ে দাও, তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 সমান 2 এর স্কোয়ার 4 প্লাস 2 দুগুণে 4 ইকুয়ালস টু কত অ্যাম্পিয়ার, 8 অ্যাম্পিয়ার। তাহলে অ্যাট কারেন্টটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত 8 অ্যাম্পিয়ার। তাহলে আমরা অ্যাট কারেন্টটা কিন্তু আমরা পেয়ে গেলাম 8 অ্যাম্পিয়ার। এবার তোমাকে অ্যাভারেজ জানতে চেয়েছে, দেখো তাহলে আই অ্যাভারেজ মানে যেটাকে বলা হয় ইন কারেন্ট। এখন তুমি বলো যে অ্যাভারেজ কারেন্ট যখন তুমি বের করবে অ্যাভারেজের সূত্র কি ছিল? অ্যাভারেজের সূত্র তো আমাদের কাছে অনেক, একটা হচ্ছে আই অ্যাভারেজ সমান হচ্ছে ডেল কিউ ডেল টি, আর একটা ছিল আমাদের ক্ষেত্রে কিউ ফাইনাল মাইনাস কিউ ইনিশিয়াল, এটা মানে এটা বোঝায় বাই ডেল টি। আর একটা ছিল আমাদের ক্ষেত্রে কি যে ইন্টিগ্রেশন আই ইনস্ট্যান্টেনাস ইন্টু ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন কত ডিটি। এখন তুমি দেখো যে আমি কোন ইকুয়েশন লাগাবো। যদি আমার ক্ষেত্রে কোয়েশ্চেনে যদি কিউ ওলা দেওয়া থাকতো তাহলে আমি এটা লাগাতাম, না এটা লাগাতাম, কিন্তু কোয়েশ্চেন তো কিউ দিয়ে দেয়নি, কোয়েশ্চেনে ডিরেক্টলি আইয়ের ইকুয়েশন দিয়েছে, চোখ বন্ধ করে এই সূত্রটা লাগবে। তাহলে এই সূত্রটা আমাদের ক্ষেত্রে কি ইন্টিগ্রেশন কত, তাহলে হচ্ছে আই ইনস্ট্যান্টেনাস ইন্টু ডিটি ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন ডিটি। খেয়াল রাখবা যে ইন্টিগ্রেশনের লিমিট কত দেবো, ওরা বলেছে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে বের করো। তাহলে কত থেকে কত, 0 থেকে 2, মানে ইনিশিয়াল টাইমটা কত, সবসময় ইনিশিয়াল টাইমটা হচ্ছে 0, মানে লোয়ার লিমিটটা 0। কত সময়ের মধ্যে চেয়েছে, 2 সেকেন্ডের মধ্যে, তাহলে এখানে কত হবে 0 to 2। এখন দেখো তাহলে ইন্টিগ্রেশন থাকলো আই ইনস্ট্যান্টেনাসের মানটা কত, এই যে টি স্কোয়ার প্লাস 2t, তাহলে টি স্কোয়ার প্লাস অফ তাহলে কত হচ্ছে বাবু 2t ইন্টু তাহলে কত হচ্ছে ডিটি। তাহলে এই ডিটি এর ইন্টিগ্রেশন করলে একবারে করে দিচ্ছি টি পাওয়া যায়, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হলে ডিটি এর ইন্টিগ্রেশন টি। তাহলে উপরে দেখো এটা আলাদা ইন্টিগ্রেশন পাবে, এটা আলাদা ইন্টিগ্রেশন পাবে, তোমরা যেহেতু ম্যাথে শিখে এসছো। তাহলে টি স্কোয়ার ইন্টিগ্রেশন কত হচ্ছে 2t প্লাস
2 ইন্টু টি এর ইন্টিগ্রেশন কত হবে? ইন্টিগ্রেশন যদি আমরা বার করি, একটু আমাদের ভুল হলো, কারণ দেখো ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে কি, ইন্টিগ্রেশনের সূত্র বলো। তাহলে ইন্টিগ্রেশনে যদি সূত্র বলতে চাও, তাহলে ইন্টিগ্রেশনের সূত্র যে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন সূত্র কি? তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান হয়। তার মানে ইন্টিগ্রেশন করছো তুমি, ইন্টিগ্রেশন করতে গেলে এর সূত্র হচ্ছে টি কিউব হয়ে যাবে ডিভাইডেড বাই 3 প্লাস 2 ইন্টু টি স্কোয়ার বাই 2, এটা আসবে নিচে। তাহলে কত হচ্ছে? টি 0 টু 2, এটা হলো ইন্টিগ্রেশনের সূত্র অ্যাকচুয়ালি। তাহলে এখানে 0 টু 2 বসবে, বুঝতে পেরেছো কিনা? কারণ ইন্টিগ্রেশনের এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, ওই সূত্রে আমরা বসিয়েছি। এখন তুমি দেখো একবার মান বসে দাও, এটা আর এটা কেটে দাও, একবার আপার লিমিট বসবে, একবার লোয়ার লিমিট বসবে। আমি একবারে করছি, দেখো টি এর জায়গায় যদি 2 বসাই তাহলে টি এর মান কিউব হবে মানে 8, তাহলে কত হচ্ছে 8/3 প্লাস এখানে টি স্কোয়ার আছে মানে 2 এর স্কোয়ার মানে কত হচ্ছে 4 মাইনাস একবার লোয়ার লিমিট বসাবো উপরে, তাহলে এখানে 0 বসালে 0, এটাও 0, তাহলে বাদ চলে গেল আর বসালাম না। ডিভাইডেড বাই নিচে যদি একবার বসাও তাহলে 2 - 0 আছে মানে 2, উপরে লসাগু মারো, তাহলে তুমি দেখতে পাবে লসাগু করলে কত আসছে তোমার 3 হচ্ছে, আর 8 3 4 কত 12 ডিভাইডেড বাই 2, নিচে এটা গুণ হয়ে যাবে, নিচে এটা গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 12 আর 8 হচ্ছে 20 ডিভাইডেড বাই 3 দুগুণে কত 6। তাহলে তুমি এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে তুমি দেখতে পাবে 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 10, তাহলে 10/3 মানে হচ্ছে 3.33 সামথিং আর কি, 3.33 এরকম হচ্ছে অ্যাম্পিয়ার আসবে, 3.33 অ্যাম্পিয়ার এরকম একটা ভ্যালু আসবে তোমাদের। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে কিন্তু কারেন্ট বার করবে, কারণ আমাদের ইকুয়েশন যেভাবে আমরাকে দেবে সেভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে। ইনস্ট্যান্টানেয়াস কারেন্ট হয়ে গেল আমাদের। তোমরা এটুকু কপি করে দেখো 3 দাগের কোশ্চেনটা দেখো, আমরা দেখবো পরবর্তী বা 3 দাগের যে কোশ্চেন, সেখানে ওরা বলেছে একটা যে কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি দেন দ্য ফাইন্ড ইনিশিয়াল কারেন্ট। তাহলে কিউ ইকুয়ালস টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি দেন ফাইন্ড দ্য ইনিশিয়াল কারেন্ট। তাহলে বলছে দেন ফাইন্ড দ্য ইনিশিয়াল কারেন্ট। ওরা বলতে চেয়েছে যে তুমি এরকম একটা ইকুয়েশন দিয়েছে, আধানের একটা ইকুয়েশন দিয়েছে, ইনিশিয়াল কারেন্ট বের করতে বলেছে। আচ্ছা তুমি বলো ইনিশিয়াল কারেন্ট মানে হচ্ছে একেবারে ক্ষুদ্র কারেন্ট, সময় শুরুর মুহূর্তে টি ইকুয়ালস টু 0 টাইমে কারেন্ট খুব কম হবে। একটা নির্দিষ্ট সময় পর টি ইকুয়ালস টু 1 সেকেন্ডই হোক, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডই হোক, টি ইকুয়ালস টু 3 সেকেন্ডই হোক, টি ইকুয়ালস টু 4 সেকেন্ডই হোক, বা যে কোনো সময় হোক না কেন, সেখানে তো কারেন্টের ভ্যালুটা 0 চাইতে একটু বেশি হবে। তার মানে তুমি ভাবো যে তোমাকে ইনস্ট্যান্টেনাস কারেন্ট বের করতে বলেছে, তার ইনিশিয়াল কারেন্ট বের করতে বলেছে, মানে তোমাকে ক্ষুদ্র কারেন্ট বের করতে বলছে। নিশ্চয় ক্ষুদ্র কারেন্ট মানে তোমাকে বলতে চাইছে ওরা ইনস্ট্যান্টেনাস কারেন্টটা বের করো। চোখ বন্ধ করে আই ইনস্ট্যান্টেনাস এরকম যখনই বলবে তার মানে নিশ্চিত তোমাকে ইনস্ট্যান্টেনাস কারেন্ট জানতে চাইছে। তাহলে ইকুয়ালস টু হচ্ছে কত আমাদের ডিকিউ ডিটি। এখন দেখো ডিকিউ ডিটি, এবং এই কোশ্চেনটা নিটে এসেছিল পরীক্ষায়, নিট পরীক্ষায় এসেছিল কোশ্চেনটা। তাহলে দেখো ডিকিউ ডিটি, তাহলে আমরা মানে সময় সাপেক্ষে কিউ এর ডেরিভেটিভ, তার মানে এটাকে আমরা লিখতেই পারি যে ডিডিটি আপন তাহলে কত হচ্ছে কিউ, এই মানটাকে তুমি বসিয়ে দাও, তাহলে ডিডিটি থাকলো, কিউ এর মানটা হচ্ছে কত কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমরা জানি যে জিনিসটা কনস্ট্যান্ট হয় তার কখনো ডেরিভেটিভ হয় না। যদি কোনো কনস্ট্যান্ট জিনিস চলরাশির সাথে যুক্ত থাকে তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে, কারণ কনস্ট্যান্ট ডেরিভেটিভ হয় না। যদি কনস্ট্যান্টটা সেপারেটলি ভাবে প্লাস বা মাইনাস আর আকারে থাকে তখন তার ডেরিভেটিভ হয়ে যাবে 0। তার মানে এই যে কিউ নট, এই যে আধান, এটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ কিছুক্ষণ আগেই আমি ক্লাস শুরু প্রথমেই বলেছি আধান ইজ এ কনজারভেটিভ, মানে আধান সংরক্ষিত। আগে আধান যা থাকে পরে আধান সেম থাকে, আগে কারেন্ট যা থাকে পরে কারেন্ট সেম থাকে। তার মানে এরা কনজারভেটিভ, সংরক্ষিত। সংরক্ষিত মানে এরা ধ্বংস হয় না, তার মানে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে গেল, তাহলে কিউ নটটা বাইরে বেরিয়ে গেল, পড়ে থাকলো ডি ডিটি আপন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আচ্ছা বলো যে এটার সূত্র কি? তাহলে ডেরিভেটিভের সূত্র আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভের সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স।
যদি ই টু দি পাওয়ার এম এক্স থাকে তাহলে তার ডেরিভেটিভের সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ডি ডিএক্স আপন অফ এম এক্স, এক্স এর সাপেক্ষে করলে। তার মানে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর এমটা হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, তাহলে এম বাইরে চলে আসবে। এটা হলো সূত্র, সেই ফর্মই তো আছে এখানে। তার মানে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ইন্টু একবার ডেরিভেটিভ হবে ল্যামডা টি এর, ল্যামডা টি এর করতে গেলে মাইনাস ল্যামডাটা কনস্ট্যান্ট, তাহলে সেটা বাইরে চলে আসবে মাইনাস ল্যামডা আকারে। অ্যাপ্রক্সিমেটলি মানটা পেলাম কত, মাইনাস কিউ নট ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা আমরা পেলাম আই ইনস্ট্যান্টেনাস কারেন্ট মানে ক্ষুদ্র কারেন্ট। এখন দেখো এই ইনস্ট্যান্টেনাস কারেন্ট যেটা পেলাম সেই ইকুয়েশনটা আমরা কিন্তু টি সময়ের ভেরিয়েশনে পেয়েছি, কিন্তু ওরা বলেছে কোশ্চেনটা দিয়েছে কত, ইনিশিয়াল বার করো, ইনিশিয়াল বার করো। তাহলে ইনিশিয়াল মানে কি, টি এর মানটা শুধু 0 বসিয়ে দিতে হবে। তার মানে এই ইকুয়েশনটাতেই আই ইনস্ট্যান্টেনাস অ্যাট টি ইকুয়ালস টু তাহলে কত বাবু, 0। তাহলে শুধুমাত্র আমাদের থাকছে কত, কিউ নট ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু 0। কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে তার মান হয় কত, 1। তাহলে মাইনাস কিউ নট ইন্টু ল্যামডা, এটা হচ্ছে অ্যান্সার। নিটের কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। তাহলে আমাদের কিছুই নেই, জাস্ট আমাদেরকে বুঝতে হবে এই যে ইনস্ট্যান্টেনাসের যে কারেন্টের ইকুয়েশন পেলাম সেটা আমরা টি সময়ের সাপেক্ষে পেয়েছি, কিন্তু ওরা বের করতে বলেছে ইনিশিয়াল। ইনিশিয়াল মানে সেখানে টাইমের ভ্যালুটা কি করবো আমরা, 0 পুট করে দেবো, তাহলে দেখবো আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন আমরা দেখবো একটু। ওরা বলছে যে একটা গ্রাফ দিয়েছে, কিউটি গ্রাফ দিয়েছে। নেক্সট 4 দাগের কোশ্চেন, ওরা এরকম একটা গ্রাফ দিয়েছে, এদিক বরাবর কিউ কাজ করিয়েছে, এদিক বরাবর টি কাজ করিয়েছে। ওরা বলেছে এইটুকুর মান হচ্ছে কত জানো, 60 ডিগ্রি, আর এইটুকুর মান জানো ওরা বলেছে 30 ডিগ্রি। এটাকে ওরা I2 বলেছে, এটাকে বলেছে I1। দেন find the ratio I1 is to I2। ওরা বলেছে এর অনুপাতটা বার করো। খুব ভালো কোশ্চেন একবারে। আমি ফার্স্ট ক্লাসে একটা লাইন লিখেছি খাতায়, তোমরা খুব ভালো করে দেখবে, যে লেখা আছে দ্য স্লোপ অফ কিউটি গ্রাফ ইজ রিপ্রেজেন্ট কারেন্ট বা ইজ কল্ড কারেন্ট, এরকম লেখানো আছে। মানে কিউটি লেখচিত্রের যে স্লপ বা নতি, এই যে নতি, এরা কাকে নির্দেশ করে, কারেন্টকে। ওরা কোশ্চেনে বলেই দিয়েছে এটা হচ্ছে I1 কারেন্টকে নির্দেশ করছে, এটা I2 কারেন্টকে নির্দেশ করছে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম আমার থিওরিতে লেখা আছে সেই নতির মানটা কত, নতি এম সমান হচ্ছে কত, ট্যান থিটা। এই I1টাই হচ্ছে নতি, এটাই হচ্ছে নতি, তাই না? আর নতি সমানই কত, ট্যান থিটা। তাহলে এম সমানই তাহলে কত হচ্ছে, M1 সমান তাহলে আমরা I1 একটা নতি বলতে পারি, আর M2 সমান তাহলে কত হচ্ছে, I2। তার মানে ওটাই বলছে যে I1 সমান তাহলে কত হচ্ছে, ট্যান থিটা 1, আর I2 সমান তাহলে কত হচ্ছে, ট্যান থিটা 2। এই থিওরিটা আমার আগের লেকচারে খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে, ফার্স্ট লেকচারে, তোমরা দেখে নেবে। তো এখন দেখো যে থিটা 1 বলতে আমি থিওরিতে ভালো করে বুঝিয়ে এসেছি যে এই কোণটা সবসময় অনুভূমিক অক্ষের সাথে করবে। নতির যে কোণ সেটা সবসময় অনুভূমিক অক্ষ বা সময় অক্ষ, এখানে তো সময় অক্ষ রয়েছে, টোটালটাই হচ্ছে এক্স অক্ষ বা অনুভূমিক অক্ষের সাথে করবে। তাহলে এই কোণটা কিন্তু নতি কোণ নয়, এই কোণটা হচ্ছে নতি কোণ। I1 এর জন্য এই কোণটা হচ্ছে নতি কোণ, ওরা তোমাকে যাচাই করার জন্য এই কোণটা দিয়ে দিবে। তাহলে এই কোণটা যদি 60 হয় তাহলে এইটুকু কোণ কত হবে, 30। তাহলে ট্যান থিটা 1 মানে কত, 30 ডিগ্রি। আর I2 জন্য এইটুকু কোণ, তাহলে এইটুকুর মান কত হচ্ছে, ট্যান অফ তাহলে 30 ডিগ্রি, এইটুকু দিয়ে দিয়েছে ওরা। তাহলে দেখো, তাহলে অতএব I1 বাই I2 ইজ ইকুয়ালস টু হচ্ছে ট্যান 30 বাই কত হচ্ছে, তাহলে বলো তো, ট্যান 30 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, 1:1 আসবে। অ্যান্সার হয়ে গেল। এবার যদি তোমাকে বলতো যে এইটুকু 30 আর এইটুকু 30, যদি কোশ্চেনটা চেঞ্জ করে দিত তাহলে অ্যান্সারটাও চেঞ্জ হতো, কারণ এইটুকু 30 হলে তখন এইটুকু 60 হয়ে যেত। বুঝতে পারলে কিনা? তখন তোমাকে আসতো কত, অ্যান্সারটা I1 এর জায়গায় 60 আসতো, আর এখানে 30 থাকতো, দিয়ে তোমাকে ক্যালকুলেশন করে কিন্তু অ্যান্সারটা বার করতে হবে। এইরকম স্লপ দিয়ে, এরকম নতি দিয়েও তোমাকে কিন্তু কোশ্চেন ওরা চাইতেই পারে। তুমি নিজেকে খুব কনসেপ্টের সাথে ক্লাসগুলোকে বুঝে রাখবে, দেখবে যে তোমার ক্লাস কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। একটাই কথা মাথায় রাখবে, ফিজিক্স শিখতে গিয়ে হাম কিসি সে কাম নিয়ে। তো ব্যাপারটা দেখো। তারপর নেক্সট আমরা একটা কোশ্চেন যাব।
প্রায় 4খানা কোশ্চেন কিন্তু আমরা এখনো পর্যন্ত করে দিলাম। নেক্সট 5 নাম্বার কোশ্চেন দেখো। 5 নাম্বার কোশ্চেন ওরা দিচ্ছে যে একটা গ্রাফ দিয়েছে, আইটি গ্রাফ দিয়েছে কিন্তু দেখো এক্স অক্ষ বরাবর সময়কে নির্দেশ করিয়েছে, ওয়াই অক্ষ বরাবর অ্যাম্পিয়ার কারেন্টকে নির্দেশ করিয়েছে, দিয়ে ওরা বলেছে যে ফাইন্ড দ্য অ্যাভারেজ কারেন্ট অ্যান্ড দ্য টোটাল চার্জ ইন ফ্লোয়িং 4 সেকেন্ড। মানে এটা বলতে বলেছে, ওরা বলেছে অ্যাভারেজ কারেন্ট বের করো এবং টোটাল আধান বের করো। কোয়েশ্চেনটাতে এটা বলেছে টোটাল চার্জ, কারেন্টটা কত বের করতে বলেছে 0 to 4 সেকেন্ডের মধ্যে, 0 to 4 সেকেন্ড। মানে এই গ্রাফটা একটা লেখচিত্র দিয়েছে, দেওয়ার পর ওরা বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ কারেন্ট 0 to 4 সেকেন্ডের মধ্যে অ্যান্ড টোটাল চার্জ নির্ণয় করতে বলেছে। তুমি এইটুকু দেখো যে যখন তোমাকে অ্যাভারেজ কারেন্ট বের করতে বলবে, কিন্তু আমরা তো স্যার অ্যাভারেজ কারেন্টের ইকুয়েশন জানি যে ডেল কিউ বাই ডেল টি। এখানে কি আছে কিউ এর এরকম কোনো মান আছে? দেখতে পাচ্ছ এখানে তো কিউ এর কোনো মান দেয়নি, অ্যাম্পিয়ার ভার্সেস টি এর লেখচিত্র দিয়েছে, তুমি কিউ এর মান কি করে পাবে? এই আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম, এরকম একটা অঙ্ক করলাম, সেখানে কিউ এখানে ছিল, টি এখানে ছিল, তাহলে কিউ টি এর লেখচিত্র এটা, এটাই হচ্ছে তার লেখো বা এটাই হচ্ছে তার লেখো। একই রকম ভাবে তাহলে এই লেখোটা, এই যে এই লেখোটা তাহলে কার? আইটি লেখো, এটা হচ্ছে আইটি লেখো। এখন প্রশ্ন দেখো, তো প্রশ্ন হচ্ছে কিউ তো অপশন এখানে নেই, তাহলে এই সূত্র কাজে লাগবে না, কিউ ফাইনাল ইনিশিয়াল, এটা না লাগলে এটা লাগাতে পারবো না, তাহলে এটাও তো লাগছে না। আমরা দেখব যখন কনস্ট্যান্ট কোনো ভ্যালু দেওয়া থাকবে, কিউ বা আই এর একটা ইকুয়েশন দেওয়া থাকবে, তখন এইগুলো ইকুয়েশন কাজে লাগাতে পারবো। কিন্তু এখানে আইটি লেখচিত্র তো ভেরিয়েশন, ভ্যারিয়েবল, এদিকে ধীরে ধীরে বাড়ছে আবার এদিকে ধীরে ধীরে কমছে। আমরা ক্লাস 11 একটা চ্যাপ্টার পড়েছিলাম, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশন মোশন, ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। সেখানে আমরা কিন্তু স্মরণ বেগ লেখচিত্র আঁকতাম, স্মরণ দ্রুতি লেখচিত্র আঁকতাম, স্মরণ ত্বরণ বেগ ত্বরণ, এই সমস্ত লেখচিত্র অঙ্কন করে কিন্তু আমরা ম্যাথ করতাম। এখন প্রশ্ন হচ্ছে এইরকম যদি ফিগার পেয়ে যায় তাহলে অঙ্ক কিভাবে সলিউশন করবো? না তো বলছে আমাদের কাছে একটা টোটাল চার্জ বের করার যে সূত্র কিউ ইকুয়ালস টু আইটি। তুমি মনে মনে দেখো, আইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, টিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে তুমি এটাকে যদি দৈর্ঘ্য মনে করো, এটাকে যদি তুমি প্রস্থ মনে করো, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইজ ইকুয়ালস টু হচ্ছে ক্ষেত্রফল। তার মানে এইরূপ যদি কোনো ফিগার দেখতে পাও, ক্লাস 11 এর ওয়ান ডাইমেনশনাল মোশনে কিন্তু বিস্তারিত এগুলো আলোচনা রয়েছে যে টোটাল আইটি লেখচিত্র দ্বারা, আইটি লেখচিত্র মানে এটা হলো আইটি লেখচিত্র, এটা যেমন এটা হলো কিউটি লেখচিত্র, তেমন এইটা হলো আইটি লেখচিত্র। এইরকম অঙ্ক পেলে নিয়মটা হচ্ছে টোটাল আইটি লেখচিত্র দ্বারা সময় অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, মানে আইটি লেখচিত্র সময় অক্ষের সাথে যে সীমাবদ্ধ অঞ্চল, সেই অঞ্চলের ক্ষেত্রফলটাই কিন্তু টোটাল চার্জকে নির্দেশ করবে। তার মানে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটাই হচ্ছে টোটাল চার্জ, কারণ দৈর্ঘ্য প্রস্থ মানে ক্ষেত্রফল, মানে এইটুকু ক্ষেত্রফল। তাহলে এটা দেখতে কার মতো? ত্রিভুজের মতো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তুমি এবার দেখো হাফ ইন্টু ভূমি বলতে কত, কত সেকেন্ডের মধ্যে চেয়েছে? 0 to 4, তার মানে এইটুকু হচ্ছে ভূমি, তাহলে কত টোটাল ভূমিটা হচ্ছে 4 ইন্টু উচ্চতা, মানে এটা হলো তার উচ্চতা, এইটুকু উচ্চতা কত দেখো তো 10, তাহলে ইন্টু হচ্ছে কত 10, 2 দিয়ে কাটো তাহলে কত হচ্ছে 2, 10 দুগুণে কত হচ্ছে 20 কুলম। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল চার্জ পেয়ে গেলাম। এখন টোটাল চার্জ পেয়ে গেলে তুমি তো টোটাল কারেন্ট বের করতে অ্যাভারেজ কারেন্ট বের করতে পারবে, কারণ হচ্ছে আই অ্যাভারেজ ইকুয়ালস টু হচ্ছে টোটাল চার্জ, টোটাল চার্জ ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল সময়। তাহলে টোটাল চার্জটা কত হচ্ছে 20, আর টোটাল সময়টা কত, কত সময়ের মধ্যে তোমাকে কারেন্ট বের করতে বলেছে? 0 to 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডের মধ্যে কারেন্ট বের করো, তাহলে 0 to 4 মানে কি টোটাল সময়টা হচ্ছে 4, তাহলে 4 5 20 কাটাকাটি করলে তাহলে এত অ্যাম্পিয়ার। তাহলে এই হচ্ছে কোয়েশ্চেন। এইরূপ কোয়েশ্চেন দিক, যেমনই কোয়েশ্চেন দিক, তুমি কিন্তু সেভাবেই কোয়েশ্চেনকে কিন্তু সলিউশন করতে পারবে। এবার তোমাদেরকে কিছু আমি হোমওয়ার্ক দিচ্ছি, যেগুলো তোমরা অবশ্যই করে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে অ্যান্সারগুলো ঠিকঠাক হয়েছে কিনা। দেখো আমরা যতগুলি কোয়েশ্চেন করি না কেন,
আমাদের কাছে একটাই প্রশ্ন, একটা টাইপস করে দিচ্ছি, তারপর আমি বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক দেব। বাকিগুলো আমি একটু হোমওয়ার্ক দিয়ে দেব। তোমরা নেক্সট একটা কোয়েশ্চেন দেখবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, তারপর আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন হোমওয়ার্ক দেবো, সেগুলো তোমাদেরকে অবশ্যই করে নিয়ে আসতে হবে। টপিক্স রিলেটেড, টপিক্স কোয়েশ্চেন ম্যাথ এতগুলো করাবো যেখানে তোমাদের কোনো জায়গায় অসুবিধে থাকবে না। পুরো চ্যাপ্টারটা ঠিকভাবে যদি ভিডিও দেখো বা ঠিকভাবে যদি তোমরা ক্লাসগুলো করো, দেখবে যে তোমাদের পুঙ্খানুপুঙ্খ ক্লিয়ার হচ্ছে। তোমরা এমনভাবে ক্লাস থিওরি, তার সাথে ম্যাথ থিওরি, তার সাথে ইকুয়েশন থিওরি সমস্ত কিছু ক্লিয়ার হবে, যাতে তোমাদের কোনো জায়গায় যেন প্রবলেম না থাকে। তোমরা দেখতে পাবে যে পুরো বোর্ডের যে মার্ক, যে 8 মার্ক এই চ্যাপ্টারে 8ই পাবে, এবং কম্পিটিটিভ এক্সাম পুরো কমপ্লিটলি ক্লিয়ার হবে। তোমরা দেখো তারপর একটা কোয়েশ্চেন দিয়েছে যে এ চার্জ মুভিং এ সার্কুলার পাথ, তার মানে ওরা বলছে, দেখো নেক্সট কোয়েশ্চেন প্রায় কত নাম্বার জানো? 6 নাম্বার। এ চার্জ moving a circular path, a charge moving circular path of radius r, মানে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে কিন্তু ঘুরছে, স্পিড উইথ ভি, উইথ স্পিড ভি, দেন ফাইন্ড দ্য, বের করতে বলেছে, উইথ স্পিড then find the average current. মানে ওরা বলেছে দেখো অ্যাভারেজ কারেন্ট বের করো তুমি, মানে টোটাল বলছে এ চার্জ, মানে বলছে যে এ চার্জ মুভিং সার্কুলার পাথ অফ রেডিয়াস আর উইথ দ্য স্পিড ভি, দেন ফাইন্ড দ্য অ্যাভারেজ কারেন্ট। তোমাকে অ্যাভারেজ কারেন্ট বের করতে বলেছে। দেখো আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, যখন ওরা অ্যাভারেজ কারেন্ট বের করতে বলবে, এখানে তো কিচ্ছু দেয়নি, তাহলে তুমি এই সমস্ত কোশ্চেনকে কিভাবে সলিউশন করবে? স্যার এই সমস্ত কোশ্চেন সলিউশন বের করার সূত্র কি? আমি একটা জিনিস জানি যে অ্যাভারেজ কারেন্ট হচ্ছে ডেল কিউ, মানে আধানের পরিবর্তন। যদি একটা নির্দিষ্ট সময় অন্তর বলতো, তাহলে আমি আধানের পরিবর্তন বের করতে বলতাম যে 5 সেকেন্ডে, তার মানে 0 সেকেন্ডে কত, 5 সেকেন্ডে কত, কিন্তু কিচ্ছু বলেনি। তাহলে আমরা একটা জিনিস জানি যে অ্যাভারেজ কারেন্ট, এইরকম যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অ্যাভারেজ কারেন্ট ইকুয়ালস টু হচ্ছে টোটাল আধান ডিভাইডেড বাই হচ্ছে টোটাল টাইম, এটুকু আমরা জানি। এখন দেখো ওরা বলেছে একটা চার্জ ঘুরছে, সেই চার্জটা কত, এত একটা সার্কুলার পাথে ঘুরছে, এবং অ্যাভারেজ কারেন্ট জানতে চেয়েছে, মানে এক পাক যে ঘুরবে, অ্যাভারেজ যে কারেন্ট বের করবে একটা সার্কুলার পথে, তো সেই সময়টা কত, মানে অ্যাভারেজ কারেন্ট বের করতে বলেছে। মানে এখান থেকে ঘুরে আবার এখানে আসবে, কে ঘুরে আসবে? চার্জ। কত সময়ে? টি সময়। তাহলে অ্যাভারেজ কারেন্টটা কত? তাহলে টোটাল চার্জকে টোটাল টাইম দিয়ে ভাগ করলে তো অ্যাভারেজ কারেন্ট বের করার সূত্র আমাদের আছে। এখন দেখো, তাহলে আমরা জানি টোটাল সময় ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে কত? গতিবেগ। যদি তোমাকে এখানে কোয়েশ্চেনে টোটাল চার্জটা এরকমও হতে পারে, ইলেকট্রনীয় চার্জ, যে ইলেকট্রন ঘুরছে, এটাও হতে পারে। আমি ধরে নিয়েছি কিউ আধান ঘুরছে। যদি ওরা কোয়েশ্চেনে বলতো যে ইলেকট্রন ঘুরছে, তাহলে আমি এখানে এই বসাতাম। তো এখন দেখো, তাহলে দূরত্ব, টোটাল দূরত্ব কত? এখান থেকে এখানে ঘুরে আসতে দূরত্ব হচ্ছে 2πr, রেডিয়াস আর বলেছে। এবার গতিবেগটা কত নিয়ে আসছে? ভি, যেহেতু কোশ্চেনে বলা হয়েছে, তার মানে টি এর জায়গায় বসবে কত? দেখো তো 2πr বাই কত? ভি। এবার তুমি দেখো, তাহলে এখান থেকে আমার কত হচ্ছে? কিউ ভি ডিভাইডেড বাই, তাহলে কত হচ্ছে বলো? 2πr। এটা আমরা পেলাম। তাহলে তুমি এখন দেখো, এটা আমরা পেলাম। এবার তুমি জেনে রাখবে এই ভিটা কি? এই ভিটা তো ভেলোসিটি। কার ভেলোসিটি? এই আধানটার ভেলোসিটি। কেমন ভেলোসিটি? কৌণিক ভেলোসিটি, কৌণিক বেগ। কিন্তু দেখো না, কোশ্চেনে তো ওরা এই ভি দিয়েছে, ওরা এই ভিটা তো দিয়েছে ওরা ভেলোসিটি, কিন্তু এটা তো রৈখিক ভেলোসিটি রে বাবু। কোশ্চেনে অ্যাকচুয়ালি দিয়েছে ওরা ভেলোসিটি, স্পিডটা ভি, কিন্তু আমরা তো জানি এই যে ছোট ভি, এটাকে তো রৈখিক বেগ দিয়ে চিহ্নিত করা হয়, কিন্তু এই আধানটা তো কখনো রৈখিক বেগ নিয়ে ঘুরছে না। রৈখিক বেগ মানে রেখা বরাবর, এই আধানটা ঘুরছে একটা সার্কুলার পথ, মানে কৌণিক বেগ নিয়ে। তো কৌণিক বেগ তো আমরা জানি স্যার ওমেগা। আধান যেহেতু
কৌণিক বেগ নিয়ে ঘুরছে, আর কোয়েশ্চেনে যেহেতু দেওয়া হয়েছে লিনিয়ার ভেলোসিটি, তাহলে এটাকে কি কৌণিক বেগে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এতে জড়তা ভ্রামক বলে যে একটা চ্যাপ্টার ছিল দৃঢ়বস্তুর ঘূর্ণন ক্লাস 11-এ, সেখানে আমরা শিখে এসেছি যে রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে v = ওমেগা r, শিখে এসেছি আমরা। কারণ কৌণিক বেগের সাথে রেডিয়াসকে গুণ করলে রৈখিক বেগ পাওয়া যায়, কৌণিক ত্বরণের সাথে রেডিয়াসকে গুণ করলে রৈখিক ত্বরণ পাওয়া যায়। তাহলে আমরা দেখো, তাহলে এখানে ভি এর জায়গায় কি বসাবো আমরা, দেখো তো কিউ ইন্টু তাহলে কত হচ্ছে ওমেগা আর ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে 2 পাই আর, এটা কেটে গেল, তাহলে কিউ ওমেগা ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে দেখো 2 পাই, তাহলে আই অ্যাভারেজ ইকুয়ালস টু আমরা পেলাম এত। তুমি দেখো যে টোটাল একটা সার্কুলার পথে যখন কোনো আধান ঘুরছে তখন তার যে টোটাল অ্যাভারেজ যে কারেন্ট সেটা কিন্তু সময়ের উপর নির্ভর করছে না। তাই তুমি একটা জিনিস মাথায় রাখবে যে একটা সার্কুলার পথে যখন কোনো একটা আধান ঘুরবে তখন তার অ্যাভারেজ কারেন্ট যা হবে তার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টটা সেম হবে। কারণ অ্যাভারেজ কারেন্ট এবং ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট তখনই চেঞ্জ হচ্ছে যখন সময় ডিপেন্ডেবল হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল অ্যাভারেজ যে কারেন্টটা, ওই কারেন্টটা কখনো সময়ের উপরে নির্ভর করেনি। তাই আমরা বলতে পারি যে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট এবং একটা সার্কুলার পাথের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস মানে তাৎক্ষণিক কারেন্ট বা অ্যাট এ টাইম কারেন্ট এবং ইন এ টাইম কারেন্ট সর্বদাই কি হবে, সেম হবে। এই জিনিসটা মাথায় রাখবে স্টার দিয়ে, যে instantaneous current and average current are same for circular path. Instantaneous current and কি বললাম আমি, average current are same হবে ফর সার্কুলার পথ, মানে সার্কুলার পথের জন্য, ফর সার্কুলার পাথ। তাহলে এইটুকু পর্যন্ত তোমরা স্ক্রিনশট করে নাও, খুব ভালো কোশ্চেন। এবার তোমাদেরকে আমি কিছু একটু দেখো, একটা বলেছে ওরা যে মানে একটা নিউক্লিয়াসকে, এখানে একটা প্রোটন রয়েছে, একটা ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন, নিউক্লিয়াস তো প্রোটনই থাকে আমরা জানি, ইলেকট্রনটা প্রোটনকে কেন্দ্র করে, এই প্রোটনকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে। কোশ্চেনটা দিয়েছে ওরা, মানে বলছে ওরা একটা ইলেকট্রন মুভিং এ সার্কুলার পাথ, দিয়ে বলেছে ওরা কি, তারপর বলেছে দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ আর ইকুয়ালস টু h² / m² তার মানে আর ইকুয়ালস টু h² / m² তার স্কোয়ার, মানে রেডিয়াসটার মান দিয়ে দিয়েছে। এবং ইলেকট্রনটার ভেলোসিটি v ইকুয়ালস টু, তাহলে ওরা কত বলেছে যে e²/h², এটা বলে দিয়েছে, যেখানে h² মান হচ্ছে h/2π, এটা আমরা ক্লাস 12-এ শিখবো পরের দিকে। এর মানটা হচ্ছে কত, h/2π, এই মানটা ওরা দিয়ে দিয়েছেন। তবে বৃত্তাকার কক্ষপথের তুল্য তড়িৎ প্রবাহ কত বলছে, মানে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট কারেন্ট, মানে দেখো ওরা বলতে চেয়েছে এরকম করে, কোশ্চেনটা হচ্ছে আমি কেন পুরো লিখাচ্ছি না, কারণ এই সেম কোশ্চেনই যেহেতু করালাম, শুধুমাত্র চার্জ জায়গায় ওরা ইলেকট্রনের চার্জ বলেছে। ওরা বলতে চেয়েছে যে ইলেকট্রন বা অ্যান ইলেকট্রন মুভিং এ সার্কুলার পাথ, মানে একটা সার্কুলার পথে কি করছে, ঘুরছে, উইথ দ্য ভেলোসিটি অফ ভি অ্যান্ড দ্য রেডিয়াস অফ আর, এর মানগুলো ওরা দিয়ে দিয়েছে। ভেলোসিটির মানটা হচ্ছে e²/h², যেখানে h² এর মান হচ্ছে h/2π, এবং রেডিয়াসের মানটা হচ্ছে h² / m²। দেন ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট কারেন্ট, মানে তুল্য তড়িৎ প্রবাহ বের করতে বলেছে। জেনে রাখবা তুল্য তড়িৎ প্রবাহ মানে হচ্ছে অ্যাভারেজ কারেন্ট, তুল্য তড়িৎ প্রবাহ মানে হচ্ছে কি, অ্যাভারেজ কারেন্ট বের করবে q/t, টি মানে হচ্ছে কি, সেম আগে যেটা রুলস ছিল, মোট অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, সেখানে মানগুলোকে বসাবে, যা অ্যান্সার পাবে সেটাই, h² এর মানগুলো বসাবে, অ্যান্সার আসবে। অ্যান্সারটা আমি বলে রাখলাম, অ্যান্সারটা আসা উচিত 4π²
4 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 5 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 5 বাই হচ্ছে তাহলে কত হচ্ছে এইচ কিউব। এটা তোমাদের অ্যান্সার আসবে। যাদের যাদের অ্যান্সার মিলে যাবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানাবে। যদিও না মিলে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় সেটাকেও তোমরা জানাবে, আমি পরবর্তী ক্লাসে সেটাকে আলোচনা করে দেব। নেক্সট একটা কোয়েশ্চেন দেখো, যে ওরা বলেছে দেখো ওরা বলেছে নেক্সট কোয়েশ্চেন এগুলো হোমওয়ার্ক SW। ওরা বলছে কিউ ইকুয়ালস টু 5t স্কোয়ার প্লাস 4t প্লাস 3, 5t স্কোয়ার প্লাস 4t প্লাস 3 যদি এত হয় তাহলে বলছে ফাইন্ড দ্য কারেন্ট t ইকুয়ালস টু 10 সেকেন্ড। তাহলে দেন ফাইন্ড দি কারেন্ট t ইকুয়ালস টু কত 10 সেকেন্ড। এটা বলতে চেয়েছে ওরা। দেখো এবার তুমি কি বার করবে, অ্যাভারেজ নাকি? আগে তো আমরা 1t ইনটি দিয়ে পেতাম। তুমি একটা জিনিস জেনে রাখবে, তোমার বোর্ডে যে কোয়েশ্চেনটা দেবে সেটা কিন্তু এনটি দিয়ে দেবে না, দিতে পারে আদারটা, কিন্তু বোর্ডে বেশিরভাগ কোয়েশ্চেন আসে তাৎক্ষণিক কারেন্টকে নিয়ে বা ইনস্ট্যান্টেনাস কারেন্টকে বের করতে বলে। ইন অ্যাট এগুলো দিয়ে আমাদের কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন আসবে। তুমি দেখো এখানে বলছে যে টি ইকুয়ালস টু 10 সেকেন্ডে তুমি বার করো। আমি একটা জিনিস দেখবো, কিউ থেকে কারেন্ট চাইছে, কিউ থেকে কারেন্ট চাইছে। একটা কি বের করা যায়, অ্যাভারেজ কারেন্ট বের করা যায়। একটা বের করা যায় কি যে নর্মালি ইনস্ট্যান্টেনাস কারেন্ট বের করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যখন কোনো কিছু চাইনি তার মানে নিশ্চয় আমি ইনস্ট্যান্টেনাসও বের করতে পারি, অ্যাভারেজও বের করতে পারি। ওরা বলছে টি ইকুয়ালস টু 10 সেকেন্ডে বার করো। তবে আমাদের বোর্ড WBCHSE বোর্ডে জেনারেলি যদি কিছু না থাকে আমরা ইনস্ট্যান্টেনাস কারেন্টে বার করব, আই ইনস্ট্যান্টেনাস, কারণ এটাই আমাদের সিলেবাসে আলোচনা। কিন্তু ইন টাইম এগুলো কিন্তু আলোচনা আমাদের সিলেবাসে নয়, এগুলো কম্পিটিটিভ এক্সাম বা জেন পাস 10 পাসে দিতে পারে। তখন ওই কোয়েশ্চেনগুলোতে অবশ্যই অ্যাট টাইম নাহলে ইন টাইম উল্লেখ করা থাকবে। যদি না থাকে আমি যে কোনো একটা প্রসেসে বার করতে পারি। তো আমাদের বোর্ডের জন্য যদি ইন টাইম না বলে থাকে, অ্যাট টাইম না বলে থাকে, সবসময় আমরা ইনস্ট্যান্টেনিয়াসে বার করে নেবো। তাহলে কি করবো, ডিকিউডিটি করবো, আগের প্রসেসে অ্যান্সার বার করবে। অ্যান্সারটা তোমাদের জাস্ট আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 104 অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সারটা কত আসবে, 104 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার আসা উচিত। তারপরে দেখো একটা কোয়েশ্চেন দিয়েছে ওরা, যে একটি ওরা বলেছে আই ইকুয়ালস টু আলফা নট টি প্লাস বিটা টি স্কোয়ার, যেখানে ওরা বলে দিয়েছে। তারপরে বলছে টি ইকুয়ালস টু 15 সেকেন্ডে আধানের মান নির্ণয় করো। তো আই ইকুয়ালস টু, নেক্সট কোয়েশ্চেন হোমওয়ার্ক, নেক্সট কোয়েশ্চেন ওরা বলেছে কি দেখো, যে আই ইকুয়ালস টু আলফা নট টি, তাহলে আই ইকুয়ালস টু আলফা নট টি প্লাস বিটা নট টি স্কোয়ার প্লাস বিটা ইন্টু টি স্কোয়ার, এই ইকুয়েশনটা দিয়েছে। তো ফাইন্ড দ্য টোটাল চার্জ, ফাইন্ড দ্য টোটাল চার্জ। তাহলে ওরা বলেছে যে ফাইন্ড দি টোটাল চার্জ, টোটাল চার্জ বের করতে বলেছে, যেখানে ওরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে আলফা নটের মানটা ওরা বলে দিয়েছে। দেন ফাইন্ড দ্য ভ্যালু ওরা দিয়ে দিয়েছে, আলফা নট ইকুয়ালস টু হচ্ছে 20 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, মানে প্রবাহের হার এটা। আর বিটা সমান তাহলে ওরা কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে কত, 8 অ্যাম্পিয়ার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাম্পিয়ার পার সেকেন্ড স্কোয়ার। এবং ওরা এখানে একটা জিনিস করেছে কি, যে এটা কত, টি ইকুয়ালস টু 15 সেকেন্ডে বার করতে বলেছে। তার মানে বলছে যে আই ইকুয়ালস টু আলফা নট টি প্লাস বিটা টি স্কোয়ার, ফাইন্ড দ্য টোটাল চার্জ অ্যাট টি ইকুয়ালস টু 15 সেকেন্ড। ওটা বলেনি, টোটাল চার্জ বা টোটাল চার্জ টি ইকুয়ালস টু 15 সেকেন্ডে বার করো। তাহলে তুমি একটাই জিনিস মাথায় রাখবে, যে তোমাকে আই এর ইকুয়েশন থেকে চার্জ চাইছে। আমরা তো একটা জিনিস জানি যে আই সমান তাহলে কত হচ্ছে ডিকিউ ডিটি। আমরা স্পেশালি যদি অ্যাট এবং ইন যদি না থাকে
তাহলে আমরা ইনস্ট্যান্টেনাসটাই বার করবো সবসময়, বারবার করে বলছি আমি, ইনস্ট্যান্টেনাস কারেন্টে বার করবো। তাহলে আই ইনস্ট্যান্টেনাস সমানই আমরা ডিকিউ ডিটি জানি। তাহলে ডিকিউ সমান তাহলে কত হচ্ছে আই ইন্টু ডিটি, আই এর ইকুয়েশন তো তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে বোথ সাইড ইন্টিগ্রেশন, টোটাল চার্জ দিয়েছে, এটা তো ডিকিউ চার্জ, তাহলে ডি এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে তো এক্স পেয়ে যাবো। তাহলে এই বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নাও, তাহলে ডিকিউ ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন আই ইন্টু তাহলে কত হচ্ছে ডিটি, ডিকিউ এর ইন্টিগ্রেশন করলে কত পাবো কিউ, আর এপারে তুমি আই এর মান বসিয়ে ক্যালকুলেশন করবে, আগের রুলসে যেভাবে ইন্টিগ্রেশন করাতে শিখালাম একটা আমি করিয়ে দিয়েছি, সেখান থেকে করবে, দেখতে পাবে তোমরা আলফা নট এবং বিটার মানগুলোকে বসাবে, টোটাল কারেন্টের মান যেটা আসবে সেটা হচ্ছে 11,250 চার্জ আসবে, টোটাল চার্জটা আসবে 11,250 কুলম, এই অ্যান্সারটা আসবে আশা করছি। তোমরা অবশ্যই অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে জানাবে কিন্তু। তারপরে দেখো হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা করবে। ওরা বলে দিয়েছে আর একটা দেখো, নেক্সট একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, সিমিলারলি কোয়েশ্চেন। ওরা বলছে আই ইকুয়ালস টু 4 পাই সাইন পাই টি, আই ইকুয়ালস টু 4 পাই সাইন পাই টি অ্যাম্পিয়ার, মানে এত অ্যাম্পিয়ার ওরা বলে দিয়েছে। দেন ফাইন্ড দ্য টোটাল চার্জ, দেন ফাইন্ড দ্য টোটাল চার্জ, দেন ফাইন্ড দ্য কি বলেছে ওরা, দেন ফাইন্ড দি টোটাল চার্জ, টোটাল চার্জ বের করতে বলেছে। ওরা দুটো কেস দিয়েছে, একটা হচ্ছে টি ইকুয়ালস টু 1, টি ইকুয়ালস টু 0 থেকে 0, টি ইকুয়ালস টু 0 টু টি ইকুয়ালস টু 1 সেকেন্ড, মানে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে টোটাল বের করো। আর একটা বলেছে ওরা 2 নাম্বার, মানে দুটো কেস করে করতে হবে, একটা হচ্ছে 1 টু 2 সেকেন্ড, তাহলে টি ইকুয়ালস টু 1 টু তাহলে কত হচ্ছে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, দুটো কেস বার করতে হবে। দেখো আই থেকে টোটাল চার্জ কিছুক্ষণ আগে যেটা বললাম সেটাই, যে আই ইকুয়ালস টু তাহলে কত আসবে ডিকিউ ডিটি, সেখান থেকে ডিকিউ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে আই ইন্টু ডিটি, ইকুয়েশনটা দেওয়া রয়েছে এখানে, তোমরা এখানে শুধু বোথ সাইড ইন্টিগ্রেশন করবে, ডিকিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন আই ইন্টু ডিটি, ইন্টিগ্রেশন আই এর মানটা বসাবে 4 পাই সাইন পাই টি ইন্টু ডিটি, 0 টু কত প্রথম কেস 1, তারপরের কেসটা করবে কত 0 টু 2, এখানে টোটাল চার্জ পেয়ে যাবে, অ্যান্সার বের করবে। প্রথম অ্যান্সারটা আসবে 8 কুলম, দ্বিতীয় অ্যান্সারটা আসবে -8 কুলম, তাহলে 8 কুলম কমা -8 কুলম, এই সমস্ত অ্যান্সারগুলো তোমাদের ক্ষেত্রে আসবে। তোমরা অবশ্যই কোশ্চেনগুলো কমপ্লিটলি ভাবে করে আমার কমেন্ট সেকশনে জানাবে। তাহলে দেখো আমরা যতগুলো কোশ্চেন করালাম, আশা করি টপিকস রিলেটেডের বাইরে কোনো কোশ্চেন নয় এবং কম্পিটিটিভ এক্সামের বাইরে কোনো কোশ্চেন আসবে না। তাই তোমরা প্রত্যেকেই কোশ্চেনগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমরা আজকে যতটুকু পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তীতে আবার পরপর আমাদের সিরিয়ালটি ভিডিও আসতে থাকবে। তাই তোমরা রেগুলারলি চ্যানেলটিকে ফলো করবে এবং এইরকম যদি ভিডিও তোমরা আরও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কনভারসেশন, তোমাদের কথাবার্তা কমেন্টের মাধ্যমে সেটাই কিন্তু আমাকে ভালো ভালো ভিডিও আনতে অনুপ্রাণিত করবে। তাই তোমরা ঠিকভাবে ক্লাসগুলো করবে, এইটুকু আশা রাখছি। থ্যাংক ইউ অল দ্য